সরকারের সিবিআইয়ের যে কোনো পদক্ষেপকে মানুষ সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে। এখন কোনো ট্র্যাক রেকর্ড অনুযায়ী সেটিংয়ের জন্য সিবিআই চেপে গেল, এইটা চলবে না। আর সিবিআই সেই ভূমিকা পালন করছে না, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। সেই কারণেই তো আরও বেশি করে এই জনরোষটা তৈরি হচ্ছে। এই সরকারটা আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চায়। বিদেশে যে কটা ভাইপোর অ্যাকাউন্ট আছে, একাধিক অ্যাকাউন্টে খুঁজলে এই মিড ডে মিলের চুরির টাকা পাওয়া যাবে। যে কাজ পাচ্ছে না তার একটাই ধর্ম, সে বেকার। যে পড়তে পারছে না তার একটাই ধর্ম, সে পড়তে চায়। যে খেতে পাচ্ছে না তার একটাই ধর্ম, সে ভুকা পেটে আছে। দাদা, আমরা আরজি করের ঘটনার পরে দেখেছিলাম গোটা রাজ্যবাসী রাস্তায় নেমেছিল। রাজ্য বলে ভুল হবে, যে যেখান থেকে যতটা পেরেছিল রাস্তায় নেমেছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রত্যেকেই চাইছিল যে বিচার হোক। এবং আজকে 2025-এ জানুয়ারি মাসে এসে আমরা দেখছি শিয়ালদা আদালতে রায়দানের দিন ঘোষণা করা হলো। আগামী 18 জানুয়ারি রায়দান রয়েছে। কিন্তু তারপরেও তিলোত্তমার পরিবার বা জুনিয়র ডক্টর যাদের থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, তারা কেউই ইতিমধ্যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়। এটা নিয়ে কী বলবেন? শুরু থেকেই এই কথা বলা হয়েছিল বা বোঝা যাচ্ছিল যে এই ধরনের একটা পাশবিক নারকীয় ঘটনা কোনো একজনের দ্বারা সংগঠিত হতে পারে না। এই কথা তিলোত্তমার পরিবারের মানুষজনরা, ওর বাবা মা, ওর বন্ধুবান্ধব, সঙ্গী সাথীরা, তারা প্রত্যেকে, এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, গোটা ডক্টর ফ্র্যাটার্নিটি, তারা এই দাবি করে এসছে প্রথম দিন থেকে। আমরাও বলেছিলাম বারবার। পরবর্তীতে সিবিআইয়ের ভূমিকা আমরা দেখতে পেলাম চার্জশিটের অভাবে। চার্জশিট পেশ না করতে পারার কারণে, সিবিআইয়ের ব্যর্থতার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলদের মতন দাগি ক্রিমিনালরা তারা জামিন পেয়ে যাচ্ছে। একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারলো না। সঞ্জয় রায়কে তো ঘটনার কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কি ডেভেলপমেন্ট, যেখানে বারবার তিলোত্তমার পরিবারের মানুষজনরা এটা দাবি করছে, এবং এটা কোথাও গোপনে দাবি তো করা হচ্ছে না, একদম জনসমক্ষে দাঁড়িয়ে এই কথা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে লাগাতার বলা হয়েছে যে এই ঘটনা একাধিক মানুষের দ্বারা ঘটানো। তাহলে বাকিরা কোথায়? কাদের আড়াল করা হচ্ছে? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, দুই সরকার মিলেই কি তাহলে, বিজেপি তৃণমূল বোথ, এরা দুয়ে মিলেই কি তাহলে কাউকে আড়াল করতে চাইছে? তারা কারা? সামনে আনতে হবে সিবিআইকে। সিবিআই সেই ভূমিকা পালন করছে না, এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। সেই কারণেই তো আরও বেশি করে এই জনরোষটা তৈরি হচ্ছে। সরকারের সিবিআইয়ের যে কোনো পদক্ষেপকে মানুষ সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে। এখন এই পরিবেশটাকে যদি বদলাতে হয় তাহলে সিবিআইকে সদর্থক ইতিবাচক ভূমিকা নিতে হবে। এখনও পর্যন্ত যা হচ্ছে নেতিবাচক ভূমিকা নিচ্ছে। এমনকি তিলোত্তমার মা তিনি বলছেন যে রাজ্য পুলিশ যেটা 5 দিনে করলো সেই একই কাজ সিবিআই 5 মাসে করছে। এমনকি এটাও বলছেন যে এখনো পর্যন্ত সম্পূর্ণও করতে পারেনি সেই কাজটি। পারেনি তো, এবং চার্জশিট জমা করতে পারছে না, যার ফলে এই ধরনের দাগি ক্রিমিনালরা তারা হচ্ছে যে জামিন পেয়ে যাচ্ছে একাধিক। এটা তো শুধুমাত্র, এটা একদিকে যেমন একটা রেপ অ্যান্ড মার্ডার কেস, তেমনই এই ঘটনাকে কেন্দ্র করে এর পেরিফেরি ধরে, এই ঘটনার পেরিফেরি ধরে তো আরও অনেক কিছু উঠে আসছে। দুর্নীতি, মৃতদেহ পাচারের সিন্ডিকেট, এরম একাধিক কথা উঠে এসছে। এই সবটা মিলিয়ে সিবিআইয়ের যা ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা এখনও অবধি দেখা যাচ্ছে না। যার ফলে গতকালও যে মিছিল হয়েছে, রাতভর অবস্থান হয়েছে, জেডিএফের ডাকে রাতভর অবস্থান হয়েছে শ্যামবাজারে, সেখান থেকেও সাধারণ মানুষ যারা গতকালের মিছিলে হেঁটেছেন তারাও একই কথা বারবার বলছেন যে সিবিআইকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। পুরনো ট্র্যাক রেকর্ড অনুযায়ী সেটিংয়ের জন্য সিবিআই চেপে গেল, এইটা চলবে না আর। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা দেখলাম যে মালদহের শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে র্যাপ কিংবা ছাত্র দিবসের সম্মেলনে দেবের ও মধু গান গাওয়া, এবং র্যাপ গানটা গাওয়া হচ্ছে মূলত জাতীয় সঙ্গীতকে র্যাপ হিসেবে গান করা হয়েছে। তো এই বিষয়গুলি বারবার আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর শাসক দলের শিবিরের নিয়ন্ত্রণ চলছে। এবং শুধুমাত্র তাই নয়, আরজি করে যে ঘটনা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কলেজগুলোতে নতুন করে নির্বাচন হবে 1-2 মাসের মধ্যে। সেই নির্বাচন নিয়ে আমরা তার পরবর্তী কোনোরকম কোনো মন্তব্যও শুনতে পাই। এক হচ্ছে সব মিলিয়ে তৃণমূল গোটা রাজ্যের শিক্ষার মানে ক্যাম্পাসের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে একটা সংস্কৃতির অবক্ষয় গত 12 বছর ধরে, 13 বছর ধরে লাগাতার তৈরি করে এসছে। তার ফলস্বরূপ এই ঘটনাগুলো। 1, 2, ছাত্র উৎসব পালন হচ্ছে, সরকার টাকা খরচা করে ছাত্র উৎসব পালন করছে। ধনধান্য স্টেডিয়ামে দেব, সোহম, এরম আরও নানান হচ্ছে যে টলিউড তারকাদেরকে ডেকে এনে নাচ গানের আসর বসছে।
মুখ্যমন্ত্রীর পিকনিক, মানে মুখ্যমন্ত্রীর প্রশস্তির পিকনিক সংগঠিত হচ্ছে, আর উল্টো দিকে যেটা ঘটছে, গোটা রাজ্যের বুকে স্কুল পড়ুয়ার সংখ্যা দিনের পর দিন কমছে। কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে যে এই রাজ্যের বুকে প্রায় 3,500 স্কুল আছে যে স্কুলে একজনও পড়ুয়া নেই, জিরো স্টুডেন্ট স্কুল। এই রাজ্যে 6,500 এমন স্কুল আছে যে স্কুলে মাত্র একজন করে শিক্ষক আছে, মানে সেই শিক্ষকই উনি মিড ডে মিলের রান্না করেন, উনি মিড ডে মিল দেন, উনি সকালে অ্যাটেন্ডেন্স করান, উনি ইংরেজি পড়াচ্ছেন, উনি বাংলা পড়াচ্ছেন, উনি ভূগোল পড়াচ্ছেন, উনি গণিত পড়াচ্ছেন, সব উনিই করছেন। ওয়ান টিচার স্কুল এই মুহূর্তে এই রাজ্যের বুকে 6,500, জিরো স্টুডেন্ট স্কুল 3,500, 8,000 স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে ব্রাত্য বসু নতুন নাটকের স্ক্রিপ্ট লিখছেন যে স্কুল একটি স্কুলের সাথে আরেকটি স্কুলকে মার্জ করে দেবেন, স্কুল মার্জার হবে, আরও বড় অংশে স্কুল বন্ধের মুখে চলে যাবে। তাহলে যখন পড়াশোনার এই অবস্থা, যখন উচ্চশিক্ষায় প্রতিদিন ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের সরকার যখন উচ্চশিক্ষায় প্রতিদিন ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছেয়ে গেছে, তার মধ্যে দাঁড়িয়ে এসব মেটানোর জন্য এর সমাধান কি করে হবে তার উপায় বের করার জন্য টাকা খরচা না করে ছাত্র উৎসব, ছাত্র সপ্তাহের নামে একেবারে এই নাচ গানের আসর, এই বেলেল্লাপনার পেছনে পাবলিকের টাকা খরচা করছে। তৃণমূল নিজের টাকা দিয়ে যা পারে করুক, মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে যা খুশি করুক, আমাদের কিছু যায় আসে না। পাবলিকের টাকা খরচা করে এই কাজ করতে দেওয়া যাবে না। ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে। ড্রপ আউটকে রুখতে হলে, ছেলে মেয়েদের স্কুলমুখী করতে হলে সরকারকে বাড়তি টাকা খরচ করতে হবে ড্রপ আউটদের স্কুলে ফেরানোর জন্য। স্পেশাল স্টিমুলাস প্যাকেজ আমরা দীর্ঘদিন বলেছি, কোভিডের পর থেকে আমরা বলে আসছি, কানে নিল না। সেখানে টাকা না দিয়ে ধনধান্য স্টেডিয়াম ভাড়া করে দেব আর সোহমের নাচ দেখানোর জন্য টাকা খরচা করছে তোমার আমার পাবলিক মানি। এই সরকারটা আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চায়। দেখবে আগের দিন মার্কশিট তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এই দেব 10-এ 6 পেয়েছে গানের জন্য, সোহম এত পেয়েছে, আরেকজন কেউ ইন্দ্রনীল সেন এত পেয়েছে গান গাওয়ার জন্য। আমরা বলছি আমরা একটা মার্কশিট তৈরি করেছি এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জন্য, যেখানে উনি 10-এ 0 পেয়েছেন, কারণ গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা উনি শিক্ষামন্ত্রী হিসেবে লাটে তুলে দিয়েছেন। সেই মার্কশিটটা এবং বিকল্প শিক্ষানীতিটা আগামী 27শে জানুয়ারি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযান হবে। ওই দিন ব্রাত্য বসুর হাতে এই রাজ্যের ছেলেমেয়েদের ওনার জন্য তৈরি করা ওই মার্কশিট 10-এ 0 এবং বিকল্প শিক্ষানীতি আমরা পৌঁছে দিয়ে আসবো। দাদা, এই কর্মসূচির পরেও কি তোমার মনে হয় কোনো পরিবর্তন আসবে? আনতে হবে, লড়তে হবে, রাস্তায় পড়ে থেকে লড়তে হবে। এই লড়াইটা আসলে এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার লড়াই। রিক্লেম এডুকেশন আমরা বলছি, আমাদের স্লোগান। পড়াশোনার এই অবস্থা তো এই বাংলার মাটিতে ছিল না। বাংলা মানে ছিল শিক্ষার সম্প্রসারণ, বাংলা মানে ছিল সর্বজনীন শিক্ষা, সকলের জন্য পড়াশোনার ব্যবস্থা, অবৈতনিক শিক্ষা, ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষা এই বাংলার মাটিতেই সম্ভব হয়েছিল। সেই মাটিতে দাঁড়িয়ে যদি দেখতে পাই আমরা যে প্রতিদিন পড়াশোনার প্রতি যাতে ছেলে মেয়েদের, অভিভাবকদের অনাগ্রহ তৈরি হয়, সেই অনাগ্রহটা ম্যানুফ্যাকচার করছে রাজ্যের সরকার। এই ল্যাক অফ ইন্টারেস্ট টুয়ার্ডস এডুকেশান, ইনসিগনিফিকেন্স অফ এডুকেশান, এটা ম্যানুফ্যাকচার করছে রাজ্যের সরকার, যাতে প্রমোট করতে পারে একদিকে প্রাইভেট এডুকেশন, আর একদিকে আরএসএসের সরস্বতী বিদ্যা মন্দির আর একল বিদ্যা মন্দির। আচ্ছা, এই কারণেই কি যে আমরা জানি যে চাকরি মামলাগুলি ঝুলে রয়েছে, সেগুলির সমাধান হচ্ছে না? শিক্ষক নিয়োগ নেই, স্কুলে শূন্যপদ রয়েছে, কিন্তু সেই শূন্যপদে নিয়োগ নেই, যাতে করে স্কুলগুলো ক্রমশ হচ্ছে যে শুকিয়ে মরে যায়। একটা মামলার সমাধান হচ্ছে না, 2 হচ্ছে সরকার কোনো ইতিবাচক ভূমিকা নিয়ে রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে যে রিস্টার্ট করবে তার কোনো রকম তাদের সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। মামলা চলছে একদিকে, আর একদিকে সরকারও মুখ ঘুরিয়ে বসে আছে যে কোনো এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে লাগামহীন দুর্নীতি, তার থেকে তজ্জনিত যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান রাজ্যের সরকার আমাদের সামনে রাখতে পারছে না। এদিকে স্কুলগুলো শুকিয়ে মরে যাচ্ছে শিক্ষকের অভাবে। এই গোটা ব্লু প্রিন্টটা তৈরি করা হয়েছে রাজ্যের মানুষের শিক্ষার প্রতি ইন্টারেস্ট, পড়াশোনার প্রতি আগ্রহ, এই আগ্রহটাকে মেরে দেওয়ার জন্য।
এবং আমরা দাদা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও ভৎসনা করা হচ্ছে যে মূলত কমিশনার অফ স্কুল এডুকেশনকে, যেখানে দেখা যাচ্ছে 878 জনকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে অলরেডি 10 মাস আগে, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রাথমিক ক্ষেত্রে তাদের নিয়োগই হয়নি। একাধিক জায়গায় এই ধরনের শূন্যপদ যা নির্দেশ হাইকোর্টের কাছ থেকে দেওয়া হয়েছে সরকারকে, সরকার দিনের পর দিন এ তো কন্টেম্পট অফ কোর্টে মামলা হওয়া উচিত এই সরকারের বিরুদ্ধে। একটা কোনো রায় এই সরকার অমান্য শুধু না, কোনো অ্যাজ ইফ এমন হাবভাবটা যেন এই সরকার ন্যায্যতা দিচ্ছে না সেই রায়কে, এই মনোভাব নিয়ে চলছে সরকারটা। একটা রাজ্যের সরকার তারা মনে করছে যে তারা ভোট পেয়ে সরকারে বসেছে বলে তারা যা খুশি তাই করতে পারে, এইটাই তো মনোভাব, ক্ষমতার দম্ভ। ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছে মানুষের প্রতি দায়বদ্ধ থাকার জন্য, আর যেদিন থেকে মসনদে বসেছে সেদিন থেকে মানুষের প্রতি দায়বদ্ধতা ভুলে গিয়ে ক্রিমিনালদের প্রতি, দুর্নীতিবাজদের প্রতি, দাঙ্গাবাজদের প্রতি, রেপিস্টদের প্রতি, ধর্ষকদের প্রতি, খুনিদের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে যাচ্ছে এই রাজ্যের সরকারটা। এবং শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় দাদা, যেমনটা আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় প্রতিনিধি বারবার পরিদর্শনে আসার পরেও মালদাতে যেখানে দেখা যাচ্ছে মিড ডে মিলে শিক্ষার্থীদের খাবারে, সেখানে বাসি খাবার দেওয়া হচ্ছে, সেখানে খাবারে পোকামাকড় পড়ে রয়েছে, মানে শিক্ষা ব্যবস্থা ঠিক কোন দিকে যাচ্ছে? এই মিড ডে মিলের টাকা দিয়েই তো বাংলা নিজের মেয়েকে চায় ব্যানার হয়েছে এই রাজ্যের বুকে। এই মিড ডে মিলের টাকা চুরি করেই তো সেই টাকার নানান কাটমানি খেপে খেপে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির অ্যাকাউন্টে পাচার হয়ে গেছে। এই বিদেশে যে কটা ভাইপোর অ্যাকাউন্ট আছে, একাধিক অ্যাকাউন্টে খুঁজলে এই মিড ডে মিলের চুরির টাকা পাওয়া যাবে। মিড ডে মিলের টাকা চুরি করে নিজেদের দলীয় তহবিল ভরানো, তৃণমূল এই গোটা সিস্টেমটা তৈরি করেছে, এই কাঠামোটা তৈরি করেছে রাজ্যের বুকে। উল্টো দিকে মিড ডে মিলের খাবার পাচ্ছে না একাধিক স্কুল। এই যে স্কুলগুলো বন্ধ করছে কেন? 8,000 স্কুল বন্ধ হলো মানে এই 8,000 স্কুলের মিড ডে মিলের টাকা, সেই টাকা তো আসছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেই 8,000 স্কুলের মিড ডে মিলের টাকাটা অন্য আরও 8,000 স্কুলের মিড ডে মিলের পেছনে খরচা তো হচ্ছে না, সেই হিসেব তো দেখাতে পারছে না সরকার। তার মানে ওই 8,000 স্কুলের মিড ডে মিলের টাকা কোথাও না কোথাও যাচ্ছে, এমন কোনো জায়গাতে যাচ্ছে সেই ঠিকানা আমাদের কাছে নেই, মানুষের কাছে নেই। এই যে নন ট্রান্সপারেন্সি, এই সরকার এই নন ট্রান্সপারেন্সির পরিবেশটা তৈরি করে পাবলিকের টাকা, সেই টাকা দিনের পর দিন লুট করছে, লুটের কারবার তৈরি করেছে, আর সেই লুটের কারবারে সাহায্য করছে বিজেপি। একটু অন্য প্রসঙ্গে যাব দাদা। এবার আমরা ইতিমধ্যে দেখলাম যে মোহাম্মদ সেলিম তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যেখানে ছিল যে আরএসএস এবং জামাত একই সারিতে পড়ে। এবার সেই পোস্টের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে শামীক ভট্টাচার্য তিনি বলছেন যে সিপিআইএম এবং এই জামাত একই ঘরনায় পড়ে। উনি কিসের ভিত্তিতে এই কথাটা বলছেন সেটা বোঝা গেল না, কিন্তু সেলিমদা কিসের ভিত্তিতে এই কথাটা বলেছেন সেটা সেলিমদা তার ওই পোস্টের মাধ্যমেই উনি সেটা পরিষ্কার করে দিয়েছিলেন। আরএসএস এমন একটি সংগঠন যে সংগঠনের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর জামাত এমন একটি সংগঠন যে সংগঠনের লক্ষ্য হচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আরএসএস এমন একটি সংগঠন যে সংগঠন চোখের সামনে রাখতে চায় সংবিধানকে ফেলে দিয়ে চোখের সামনে মনুসংহিতাকে রাখতে চায়। এই জামাত এমন একটি সংগঠন যারা সংবিধানকে সরিয়ে ফেলে চোখের সামনে শরীয়তকে রাখতে চায়। কি পার্থক্য আছে? দুটোই ধর্মীয় মৌলবাদী সংগঠন। দুইটি সংগঠনই আসলে মৌলবাদকে সামনে রেখে মানুষে মানুষে বিভাজন ঘটাতে চায়। পেটের খিদে না পড়তে পারার যন্ত্রণা, কাজ না পাওয়ার যন্ত্রণার মধ্যে কোনো ধর্ম থাকে না। যে কাজ পাচ্ছে না তার একটাই ধর্ম, সে বেকার। যে পড়তে পারছে না তার একটাই ধর্ম, সে পড়তে চায়। যে খেতে পাচ্ছে না তার একটাই ধর্ম, সে ভুকা পেটে আছে। আরএসএস এবং জামাত এরা দুয়ে মিলেই মানুষকে তার মূল এজেন্ডা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ধর্মের নামে বিভাজনের কারবারটা করে। এই কথাই সেলিমদা বলেছেন। শামীক ভট্টাচার্য এখন কিসের প্রেক্ষিতে কী কথা বলছেন সেটা উনি জানেন। উনি আবার আরএসএসের প্রতি দায়বদ্ধ, আরএসএসকে ডিফেন্ড করবার জন্য হয়তো এইসব কথা বলার চেষ্টা করছেন। এগুলো বলে লাভ নেই। 100 বছর ধরে এই দেশের বুকে মানুষ জানে আরএসএস কারা। এই শামীক ভট্টাচার্যের আরএসএস, এই শামীক ভট্টাচার্য যাদের প্রতি দায়বদ্ধ, ওনারই পূর্বপুরুষরা তারা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পিঠে ছুরিকাঘাত করেছিল। এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বেইমানি করেছিল তারা। আজকে তাই এত বড় বড় কথা ওনাদের মুখে মানায় না।
দাদা এই প্রসঙ্গেই আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম তিনি একটি মন্তব্য করেছেন। আমি মূলত বিষয়টি হচ্ছে আমরা জানি যে সীমান্তে এই মুহূর্তে কাটা তার নিয়ে ঘেরা নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। আমরা দেখছি বিএসএফের সঙ্গে বিজেপির বিতর্ক চলছে, বিতর্ক চলছে, এবং সেইখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম দাবি করছেন যে সীমান্তে ভারতের তরফ থেকে যে বন্দে মাতরম বা ভারত মাতা কি জয় যে জাতীয় স্লোগান দিচ্ছেন, সেই সকল স্লোগান বাংলাদেশিদের উস্কানি দেওয়া হচ্ছে। তার জন্য বাংলাদেশি বা বিজিবি তারাও আক্রমণ করছে বা পাল্টা স্লোগান দিচ্ছে বিএসএফদের। আপনার কি এটা মনে হয়? না, এটাকে কেন্দ্র করে, এই সমস্যাটাকে কেন্দ্র করে একাধিক জায়গায় একাধিক উস্কানিমূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। এটা তৈরি করছে এই যে কথা তুমি বললে, জামাত এবং আরএসএস, এদের দুয়েরই এতে ভূমিকা আছে এটা তৈরি করবার ক্ষেত্রে। এবং আমাদের রাজ্যের বুকে মমতা ব্যানার্জি এই দুই শক্তিকেই ঠাঁই করে দিয়েছেন। নিজের ক্ষমতা ধরে রাখবার জন্য জামাত অ্যান্ড আরএসএস এই বোধ শক্তিকে মমতা ব্যানার্জি ঠাঁই দিয়েছেন বাংলার মাটিতে। তার ফলে আজকে পশ্চিমবাংলাকে একটা অশান্ত পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে হাতিয়ার করে। এটা তো ঠিক, বাংলাদেশে দিনের পর দিন গত কয়েক মাস ধরে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে, এটা তো কোথাও কেউ অস্বীকার করছে না, এটা তো ঘটনা। আমরা তো এই রাজ্যের মাটিতে আমরা মিছিল করেছি বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের প্রতি সংহতি জানিয়ে, তাদের ওপর আক্রমণকে ধিক্কার জানিয়ে। কিন্তু একই সাথে এই বাংলার মাটিতে বা আমাদের দেশের বুকেও তো একই ঘটনা হয়, শুধু ধর্মের নামটা বদলে যায়। এদেশেও তো সংখ্যালঘু মানুষজনদের ওপর দিনের পর দিন আক্রমণ হচ্ছে, এই বাংলার বুকেও সংখ্যালঘু মানুষজনদের ওপর দিনের পর দিন আক্রমণ হচ্ছে। তাদের ভিটেমাটি কেড়ে নেওয়ার পরিবেশ তৈরি হচ্ছে এই বাংলায়। আবার ওপার বাংলাতেও একই ব্যাপার হচ্ছে, শুধু ধর্মের নামটা বদলে যাচ্ছে। সংখ্যালঘু ওখানে যারা, তারা এখানে সংখ্যাগুরু, আবার এখানে যারা সংখ্যালঘু তারা ওখানে সংখ্যাগুরু। অতএব এই যে মনোভাবটা, এই যে আধিপত্যের মনোভাব, যে আমার সংখ্যা বেশি তাই আমি যার সংখ্যা কম তার ওপরেই আধিপত্যকে আমি একটা আক্রমণ বা একটা ডমিনেট করবার চেষ্টা করব, এই মনোভাবটার বিরুদ্ধে সবাইকে একসাথে এক হয়ে লড়তে হবে। লড়াইয়ের একটাই উপায়, সেটা হচ্ছে ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য। সেই সাম্প্রদায়িক ঐক্য রক্ষা করার দায় আমাদের সকলের, এই বাংলার মাটিতে আমাদের সকলের দায়। কিন্তু সরকারকে একটু বাড়তি ভূমিকা নিতে হয়, সরকার সেই ভূমিকাটা নিচ্ছে না। এটা লজ্জাজনক বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, সেই সবের জন্য। তুমি যে মনোভাবটার কথা বললে, এই মনোভাবটাতে অক্সিজেন কি যোগাচ্ছে? আমি দুধ ক্ষেত্রেই বলছি, এই দেশ এপার বাংলা এবং ওপার বাংলা। চেষ্টা করছে প্রগতিশীল মানুষজন এই দুই বাংলাতেই আছেন। এই এপার বাংলার বুকে বহু মানুষজন, বামপন্থীরা, তারা দীর্ঘদিনের ইতিহাস তারা চেষ্টা করছে এই সাম্প্রদায়িক ঐক্যকে অটুট রাখবার। আবার ওপার বাংলার বুকেও বহু প্রগতিশীল মানুষজনরা আছেন, ওপার বাংলার বামপন্থী মানুষজনরা, তারা গোটা বাংলাদেশ জুড়ে তারা চেষ্টা করছেন মানুষে মানুষে ঐক্যকে অটুট রাখবার, মানুষে মানুষে ঐক্য প্রতিষ্ঠা করবার। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ওই যে বললাম, আরএসএস জামাত, ওপারে যারাই জামাত এপারে তারা আরএসএস, এপারে যারা আরএসএস ওপারে তারা জামাত, এরা মিলে চেষ্টা করছে এই যে বহুত্ববাদী সংস্কৃতি, বহুত্ববাদী সমাজ, সেটাকে ধ্বংস করে দিয়ে কোনো একটি ধর্মের আধিপত্য কায়েম করবার জন্য। তার বিরুদ্ধে আমাদের সকলকে লড়তে হবে। ধর্মনিরপেক্ষ মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ, যে সত্যিকারের ধর্মে বিশ্বাস করে, ধর্মের সুমহান বাইন্ডিং ফোর্সে বিশ্বাস করে, এরম মানুষও বহু আছেন। তাদের সবাইকেই একসাথেই লড়তে হবে যদি মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন মানুষের ধর্ম, সেই মানুষের ধর্মকে যদি রক্ষা করতে হয়। দাদা একটা শেষ প্রশ্ন করব, এই যে ঘটনাগুলি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিরোধীরা যেটা বলছেন যে একদিকে মোহাম্মদ সেলিম এবং অপরদিকে ফিরহাদ হাকিম ইউনুস প্রেম ইন্ডিজোটের ভারত বিদেশি যে মনোভাব, সেই মনোভাবকে বেশি আশ্রয় দিচ্ছে। কোন ইউনুস প্রেমের কথা বলা হচ্ছে? বা ফিরহাদ হাকিম কোন ইউনুস প্রেম দেখিয়েছেন সেটা ফিরহাদ হাকিম বলতে পারবেন, কেন দেখিয়েছেন সেটাও উনি বলতে পারবেন। পশ্চিমবাংলার বুকে চারিদিকে আধার কার্ড, ভোটার কার্ড জাল করবার চক্র কারা চালায়, কারা হচ্ছে এই যে দিনের পর দিন নানান জায়গা থেকে হচ্ছে যে জঙ্গি ধরা পড়ছে, কেন এটা হচ্ছে, সেই সব কথা ফিরহাদ হাকিম বলতে পারবেন। কিন্তু তার বাইরে কেউ কোথাও কোনো ইউনুস প্রেম দেখানোর চেষ্টা করেনি। এটা যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে এটা ভুল স্টেটমেন্ট। শুরুর থেকে মোহাম্মদ সেলিম সহ
এই বাংলার বামপন্থী মানুষজনরা তারা বারবার বলে এসছে বাংলাদেশে শান্তি ফেরাতে হবে, বাংলাদেশে শান্তি সম্প্রীতি ঐক্য ফেরাতে হবে, সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ চলবে না। মোহাম্মদ ইউনূস যদি ওখানে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ করার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা পালন করে থাকেন, তাহলে বারবার এই এপার বাংলার মাটি থেকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই আওয়াজ উঠবে এবং সেই আওয়াজের প্রথম সারিতে বামপন্থীরাই থেকেছে। অতএব এইটা আমি আবারও বলছি, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে এই লড়াইটা লড়তে হবে। এই লড়াইটা মানুষের ধর্ম প্রতিষ্ঠা করবার লড়াই, ঐক্য সংহতি সম্প্রীতি প্রতিষ্ঠা করবার লড়াই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।